স্বাগত জানাচ্ছি একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন যে সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে সেগুলো জানিয়ে দিই এবং সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং যারা চেষ্টা করি তাদের বিশ্লেষণ কিংবা পর্যবেক্ষণ। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক বলে রাখি, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনারাও তো আছেন এবং আমাদের আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং যথারীতি আমরা তাদেরকেও কিছু প্রশ্ন করার চেষ্টা করব এবং উত্তর খোঁজার চেষ্টা করব, সাথে তাদের পর্যবেক্ষণ কিংবা বিশ্লেষণও আমরা জানবো। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আলাপে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বীর প্রতীক, তিনিও যুক্ত হয়েছেন এবং এক পর্যায়ে নিশ্চয়ই যুক্ত হয়ে যাবেন মুক্তিযুদ্ধকালীন যিনি কমান্ডার ছিলেন এম এ শহীদ বাবলু। এই ঢাকারই আসলে তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন, তাকেও আশা করি আমরা পেয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। একটা বিশেষ পাওয়া বলা যায় আমাদের, কারণ আমরা আসলে এতজন মুক্তিযোদ্ধার সঙ্গে একটা দীর্ঘ সময় কথা বলার সুযোগ পাচ্ছি। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই এবং আপনাকে সিনিয়র সাংবাদিক বলছিলাম, কিন্তু আমার বলা উচিত আপনি একজন মুক্তিযোদ্ধা এবং যুদ্ধের সেই বুলেটের ক্ষত এখনও আপনার পায়ে, আপনি বয়ে বেড়ান এবং অনেক ইতিহাস আপনার চোখের সামনে ঘটেছে এবং আমাদের আসলে সেগুলো জানার একটা সুযোগও তৈরি হয়েছে। সাধারণ মানুষের অনেক তো প্রশ্ন থাকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এখন ভীষণ রকমের রাজনৈতিক সচেতন, ইতিহাস সচেতন, তারা আসলে এটা জানতে চান যে 25 মার্চ কালরাত্রির এত বড় একটা সুপরিকল্পিত একেবারে নীল নকশা তৈরি করে নারকীয় হত্যাযজ্ঞ চলল, আমরা কি কোনোভাবে আগে থেকে কোনো তথ্য পাইনি, ধারণাও করতে পারিনি এরকম একটা কিছু ঘটতে যাবে? ধন্যবাদ যারা স্ক্রিনে আছেন সদস্য এবং দর্শক শ্রোতা। দেখেন, আমরা জানতাম প্রেস ক্লাবে একটা বই আছে ডক্টর কামাল হোসেনের লেখা। তিনি লিখেছেন কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো, অর্থাৎ 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ এবং এহিয়া খানের টিমের সাথে আলোচনা হয়। প্রথমে 3 দিন আলোচনা করে এহিয়া খান এবং বঙ্গবন্ধু, তারপরে তাদের পক্ষ থেকে আওয়ামী লীগের 3-4 নেতা এবং এহিয়া খানের সাথে 2 জন আলোচনা করে। আলোচনার একটি পর্যায়ে ভুট্টো আসে, পাকিস্তান থেকে ভুট্টো আসে, ভুট্টো এসেও আলোচনা হয় এবং শেষ আলোচনাটা হয় কনফেডারেশন করার জন্য। হ্যাঁ, কিন্তু কনফেডারেশনে ভুট্টো রাজি হয় না। এরপরে আপনার 24 তারিখেই এহিয়া খান এবং ভুট্টো পাকিস্তানে চলে যান। এরপরে আপনি দেখেন হোটেল শেরাটনে বিদেশি অনেক সাংবাদিক ছিল, তার ভিতরে আপনার টেলিগ্রাফের আপনার সাইমন ড্রিঙ্ক এবং মাইকেল লরেন্ট, এই 2 জন শুধু পালিয়ে তাদেরকে ধরে আপনার প্লেনে তুলে করাচিতে পাঠিয়ে দেওয়া হয়। এই 2 জন কিন্তু আপনার পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা কিন্তু দেখেছে এবং রিপোর্ট করেছে, টেলিগ্রাফে রিপোর্ট হয়েছে যে সেখানে এরপরেই আপনার অপারেশন সার্চলাইট শুরু হয় এবং আগে পুলিশ ব্যারাকে, রাজারবাগে পুলিশ ব্যারাক, এরপরে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলে এবং নিরাপত্তার লোকজনকে মারে। এবং সাইমন ড্রিঙ্ক কিন্তু বলেছিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে 7,000 ছাত্রকে হত্যা করা হয় এবং তারা ঘুমন্ত অবস্থায় ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে, সাজোয়া বাহিনী নিয়ে গুলি করে। এটা কি কোনো মানে তালিকা ধরে নাকি ঢালাও ভাবে অনেকে ঘুমন্ত অবস্থায় ছিল, মারা গেছে। হ্যাঁ, তো এই জন্যই এটা রিপোর্ট, এটাতে জানা ছিল না, আওয়ামী লীগের লিডারশিপ পুরোটাই জানতো এবং এটা তো বই আছে এখনো। তাহলে তারা কেন গোপন করলো? গোপন করেন, এটা প্রকাশ্যই হয়েছে আলোচনা, সবাই জানে, এটা গোপন ছিল না। তখনকার সময় যারা মোটামুটি সিনিয়র, মানে এই জায়গাটা একটু পরিষ্কার করবেন, মানে তারপর আমি হয়তো এখানে মিজানুর রহমান খান আছেন, সাইফুল হক আছেন, তাদের কাছে জানার চেষ্টা করবো এই জিনিসটা যদি ছোট করে পরিষ্কার করেন। একদিকে ইয়াহিয়া খানের সঙ্গে ভুট্টোর সঙ্গে আলোচনা চলছে, অন্যদিকে কেন এরকম? প্রথম দিকে অনুমান করা হয় যে তখন তো পূর্ব পাকিস্তানের সিট আমরা মেজরিটি পেয়ে গেছি বাংলাদেশ, তখন স্বাভাবিকভাবেই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী সিস্টেম ছিল বা প্রেসিডেন্ট, তখন সেটা শেখ মুজিব হবে, কিন্তু সেটা কিন্তু ভুট্টো বা পাকিস্তানের শাসক এটা মেনে নেয় নাই। তখন ছাড় দিতে দিতে কনফেডারেশন
কনফেডারেশনেও প্রধান থাকবে ভুট্টো এবং প্রাদেশিক প্রধান হবে শেখ মুজিব। এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয় নাই। ভুট্টো এহিয়া প্লেনে চলে গেছে এবং বিদেশি সেরাটনে যে সাংবাদিকরা ছিল তাদেরকেও করাচিতে পাঠিয়ে দিয়েছে প্লেনে বুক করে। এরপরেই 25 তারিখে ক্র্যাকডাউনটা হলো, যেটাকে অপারেশন সার্চলাইট করা হয় বলা হয়, এবং ক্র্যাকডাউন নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে। এটা কোনো দেখা দেখি নাই, যা পাওয়া গেছে তাকেই হত্যা করছে। বুঝতে পারছি। এবং পুলিশ বিটিআর ইপিআর তারপর সব জায়গায় আক্রমণ করেছে। শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিরও কয়েকটা হল আপনারা আক্রমণ করেছে, জগন্নাথ হল আক্রমণ করেছে, আরো কয়েক হল আক্রমণ করেছে। ইউনিভার্সিটিতেই 7,000 সাইমন ডিঙ্ক যে রিপোর্ট করেছিল টেলিগ্রাফে, সেখানে 7,000 শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের হত্যা করেছিল। আরো কথা হবে। আমি একটু মিজানুর রহমান খান বীর প্রতীক আপনার কাছে আসতে চাই এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমি আপনার চোখ দিয়ে আসলে সেই সময়ের বর্ণনাটা একটু দেখতে চাই, একটু শুনতে চাই। আসলে মানে এই খবরটা কখন আসলে আপনাদের কাছে আসলো এবং আগে থেকে আপনারা কোনোভাবে আঁচ করতে পারছিলেন কিনা যে হানাদার বাহিনী এরকম একটা নারকীয় কাণ্ড করতে পারে, এবং তারা আসলে কেন করবে? মানে তারা আসলে ধরেই রেখেছে যে বাঙালি জাতি এখন মুক্তিযুদ্ধের দিকে যাবে, কাজেই মুক্তিযুদ্ধের দিকে যাওয়ার আগে পাঁজরটা ভেঙে দিয়ে যায়। মানে উদ্দেশ্যটা আসলে কি ছিল, আপনি যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ 71 টিভি, ধন্যবাদ সাইফুল ভাই, ধন্যবাদ সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ ভাই। মূলত মার্চের 1 তারিখে বোঝা গিয়েছিল যে ওরা রাজনৈতিকভাবে সমস্যাটার সমাধান করতে চাচ্ছে না। জি, ওরা চাচ্ছে এটাকে জোর জবরদস্তি করে বাঙালিদেরকে দাবিয়ে রাখা। এটা হলো ওদের চিন্তা ভাবনা ছিল। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আচ্ছা, আপনার প্রথম 1 তারিখে যখন আপনার সংসদ অধিবেশন 3 তারিখে ডাকা হয়েছিল, জি আমরা ওইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু 1 তারিখে যখন সংসদ অধিবেশন স্থগিত করা হলো, আমরা তো তখন, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র, আমাদের বোঝার কথা না। কিন্তু যারা রাজনীতি করেন, যারা মানে রাজনীতিকে বিশ্লেষণ করেন, তাদের বুঝে নেওয়া উচিত ছিল যে নির্ধারিত সংসদ অধিবেশন কেন বাতিল করা হলো, এর পিছনে নিশ্চয়ই একটা দুরভিসন্ধি আছে। কিন্তু এই দুরভিসন্ধি তারা ধরতে পারে নাই। আপনাকে বলি, আপনার 1 তারিখে যখন সংসদ অধিবেশন স্থগিত করা হলো, আমি তখন জয়দেবপুরে। আচ্ছা, আমার বড় ভাই নজরুল ইসলাম খান, এখন তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, জি উনি আর আমি, আমরা তখন জয়দেবপুরে থাকি। আমি কলেজ থেকে এসছি, বাস থেকে নেমে দেখি জয়দেবপুর একদম শুনশান, কোনো লোকজন, সব লোকজন চলে যাচ্ছে কোথায়। এটা আপনি মার্চের 1 তারিখের কথা বলছেন? এটা আমি 1 তারিখের কথা বলছি। আচ্ছা আচ্ছা, জি। তো মানুষের মধ্যে একটা ভীতি এসে গেছে যে কি এরপরে কি হবে, এরপরে কি হবে। এই যে ভীতিটা আসলো, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটা কেন বুঝতে পারলো না, এই প্রশ্নটা আমার এখনো আছে। তারপর আপনার ওখান থেকে আমি তখন ছাত্র ইউনিয়ন করতাম, আমি ছাত্র ইউনিয়নে ভাল বর্ডারলাম কলেজে কোষাধ্যক্ষ ছিলাম। জি আমরা ছাত্র ইউনিয়নের উদ্যোগে আমরা ট্রেনিং শুরু করার জন্য একটা আহ্বায়ক কমিটি করলাম, যেটা আমাকে আহ্বায়ক করে একটা কমিটি করা হলো। তা আমরা আমাদের লেভেল থেকে আমরা কিন্তু চিন্তা করেছি যে সশস্ত্র যুদ্ধ ছাড়া এখান থেকে মুক্ত হব না আমরা। এরপরে আপনার আজিজ ভাই বলেছেন যে শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সঙ্গে, জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে, শেখ মুজিবুর রহমানের সঙ্গে আরো ছিলেন ডক্টর কামাল হোসেন, আরো বড় বড় নেতারা ছিলেন, ইয়াহিয়া খানের সঙ্গে বড় বড় নেতারা ছিলেন, জুলফিকার ভুট্টোর সঙ্গেও তারা বসতেন। তারা, এটা হলো পাকিস্তানের ছিল একটা চাল, এইভাবে সময় নষ্ট করা এবং ওদের রিএনফোর্সমেন্ট বাড়ানো, যেটা আমরা এখন বুঝতে পারি যে ওরা এই সময়টা নিয়েছিল প্রস্তুতি নেওয়ার জন্য। আপনি অবাক হয়ে যাবেন যে 25শে মার্চ রাত্রি যখন অপারেশন সার্চলাইট শুরু হলো,
আমরা কেন আগে কিছুই বুঝতে পারলাম না? জি আমরা এত বড় একটা রাজনৈতিক দল, এত সব ঝানো ঝানো রাজনৈতিক নেতাবিদ, তারা কেন বুঝতে পারলো না যে এরা সময় নষ্ট করছে, ওরা আমাদেরকে অপ্রস্তুত অবস্থায় রেখে ওরা আক্রমণ করবে, যেটা আমরা ফলাফল ভোগ করেছি। ওই সাংবাদিক ভাই বলেছেন জি যে ঢাকা ইউনিভার্সিটিতে 7,000 স্টুডেন্ট মারা গেছে। আজিজ ভাই একটা কথা ভুলে গেছেন বলতে, পিলখানাতে একই সময় আক্রমণ করা হয়েছিল জি হ্যাঁ, এবং বহু পিলখানা। বাঙালি মিডিয়ার সদস্যকে মারা হয়েছে। রাজাবাগ পুলিশ লাইনে আক্রমণ করে বহু বাঙালি পুলিশকে মেরে ফেলা হয়েছে। রিক্সাওয়ালাকে গুলি করে মারা মানে এই হয়েছে। পরিকল্পনা তার মানে তারা আগে থেকেই করেছে যে কোন কোন জায়গায় তারা আসলে এই হত্যাকাণ্ডগুলো চালাবে। নিশ্চয়ই নিশ্চয়ই তারা পরিকল্পনা করেছিল এটা, একদম, কিন্তু আমরা কেন বুঝতে পারলাম না? আমার প্রশ্ন এটাই। এটাই তো একটা বড় প্রশ্ন। জি আপনি দেখেন, আমাদের এতগুলো জীবন দিতে হলো, খুবই সাধারণ লোকজন জীবন দিয়েছে। আপনি একটা খোঁজে বের করেন যে একজন বড় কোনো নেতা মারা গেছে কিনা? মারা যায় নাই, খুব সাধারণ লোকরা মারা গেছে। রিক্সাওয়ালা, ছাত্র, বিডিআর, তৎকালীন ইপিআর, পুলিশ, আনসার, এরাই মারা গেছে। আমরা সাধারণ ছাত্ররা মারা গিয়েছে। এই যে এখন আপনার মাথায় যে প্রশ্নটা এলো যে আমাদের এত বড় বড় রাজনৈতিক নেতারা তারা আসলে আগে থেকে আজ করতে পারলো না যুদ্ধকালীন সময়ে, মানে 25শে মার্চের ঘটনার পর এই প্রশ্নগুলো তখন আপনাদের মধ্যে এসেছিল বা আপনারা করেছিলেন সেটা? শোনেন, দেশ স্বাধীন হওয়ার পর, হ্যাঁ 71-এ দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদেরকে রীতিমতো অবহেলা করা হয়েছে। আচ্ছা রীতিমতো অবহেলা করা হয়েছে, বহু মুক্তিযোদ্ধাকে মেরে ফেলা হয়েছে। এটা সাইফুল ভাই খুব ভালো বলতে পারবেন জি যে বহু মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইভেন অনেক মুক্তিযোদ্ধা তাদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে। আমি আপনাকে একটা কথা বলি, একদম, আমি আপনাকে মানে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই অর্থে যে আমি আসলে যেই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম আপনি আমাকে সেখানেই নিয়ে নেন। আমি এই দুটো পয়েন্ট নিই, তারপর একটা বিরতিতে যাই এবং বিরতির পর ফিরে এসে জনাব সাইফুল হক আপনার কাছ থেকে আসলে এই দুটো বিষয়ে একটু বিশদ আকারে ব্যাখ্যা জানার চেষ্টা করব যে আমাদের যাদের কথা আমরা বলে থাকি সেই বর্ষিয়ার নেতারা আসলে নেগোসিয়েশনে ব্যর্থ হলেন বা তারা আগে থেকে কেন জানতে পারলেন না এবং আমাদের মুক্তিযোদ্ধাদের কেন আসলে যুদ্ধ পরবর্তী সময় এতটা অবহেলার শিকার হতে হলো একটু জানার চেষ্টা করব একটা ছোট্ট বিরতি পর ফিরে এসে। আপনার আছেন একাত্তর জানালে বিরতি থেকে ফিরছি, সাথে থাকবে। জনাব সাইফুল হক আপনার কাছে একটু আসি। মানে আমরা বলে থাকি বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতাগুলো যারা সরাসরি পর্যবেক্ষণ করেছেন বা প্রত্যক্ষ করেছেন এবং পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে কাজ করেছেন, সেরকম প্রবীণ রাজনীতিবিদদের কম সংখ্যক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে আপনি একজন। কাজে আপনার কাছ থেকে কিছু ইতিহাস জানানোর সুযোগ আমাদের হয়। দুটো বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। প্রথমত, আমাদের শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন, যাদের কথা আমরা আসলে ইতিহাসের পাতায় বারবার শুনছিলাম, তারা কি আসলে নেগোসিয়েশনে আলোচনায় কোনোভাবে ব্যর্থ হয়েছেন বলে আসলে এই 25শে মার্চের ঘটনাটা ঘটেছে? তারা আসলে কি এই বিষয়টা আঁচও করতে পারেননি যে এরকম একটা হত্যাযজ্ঞ হতে যাচ্ছে? আর দ্বিতীয় বিষয় যেটা মিজানুর রহমান খান বলেছেন যে যুদ্ধ পরবর্তী সময়ে এসে মুক্তিযোদ্ধারা অবহেলার শিকার হলেন, এই বাস্তবতাটা আসলে কেন হয়েছিল? জি জি, আপনাকে ধন্যবাদ। আমি এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন আমাদের মিজান ভাই, আমাদের একজন বড় মুক্তিযোদ্ধা। জি এখানে আজিজ ভাই, প্রিয় সাংবাদিক বন্ধুবার, তিনি উপস্থিত আছেন, দর্শক শ্রোতারা আছেন। আমি শুরুতে একটু গভীর শোক জানাতে চাই যারা আজকে যে রাজবাড়ির দৌলদিয়া ঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনায় যদি বলি অথবা কাঠামোগত যদি হত্যাকাণ্ডই বলি, যেভাবে প্রায় 50 জন যাত্রী সলিল সমাধি হলো, কয়েকজন হয়তো কোনো রকমে তারা হয়তো বা বেঁচে উঠেছেন। আমি খুব গভীরভাবে আমাকে জানার পর থেকে আমি খুবই একেবারে শোকার্ত অবস্থায় আছি। এটা আমি স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এগুলোকে মেনে নেওয়াটা খুবই কঠিন। আজকের দিন ধরলে গত 7-8 দিনে প্রায় 250 মানুষ যদি আজকে খুব সম্ভবত সংযোগটা ঘটনা, এবং এটাকে একটা অগ্রাধিকারের মধ্যে আনাটা খুব জরুরি। আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটা আমি কথাটা বলতে চাই।
জি আর আপনি আমাকে সরাসরি আজকে তো ধরুন 25শে মার্চের যে কালো রাত্রি, জি যেটা আমরা বলে আসছি, যেটা আমাদের বলতে পারেন দ্বিতীয় মহাযুদ্ধের পরে সবচেয়ে বড় ঠান্ডা মাথার যে হত্যাকাণ্ড, জি আর যেটাকে জেনোসাইড হিসাবে মানে আমরা অনেকে এটাকে বিশ্বব্যাপী আখ্যায়িত করছি। ওদের আন্তর্জাতিক স্বীকৃতি নানা কারণে আমরা পাইনি, কিন্তু এটা একটা জনগোষ্ঠীকে পুরোপুরি যেভাবে বলতে পারেন তাকে বিনাশ করবার জন্য যে পরিকল্পিত ঠান্ডা মাথার যে আক্রমণ, জি চূড়ান্ত নৃশংসতা, এটা তো তার একটা বলতে পারেন গত শতাব্দীর সবচেয়ে বড় একটা। আমাদের নেতারা তারা জানতেন যে পাকিস্তানিরা বিশেষ করে 1 মার্চের পর থেকে 71 সালে জি যখন তারা পার্লামেন্ট অধিবেশন ডাকতে অস্বীকার করলেন, পুরো ব্যাপারটাকে যখন তারা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন, তখন থেকে আশঙ্কাটা ছিল যে তারা আর কোনো আলাপ আলোচনা, বোঝাপড়া অথবা নেগোসিয়েশনের পথে, যেটা একটু আগে মিজান ভাই যেটা উল্লেখ করছিলেন, রাজনৈতিক সংকটটাকে রাজনৈতিকভাবে সমাধান করতে না চাওয়াটা ইঙ্গিতটা খুবই স্পষ্টতই ছিল। জি এবং পাকিস্তান থেকে মিলিটারি ডিপ্লয়মেন্ট যে পরবর্তী একেবারে 24-25 তারিখ পর্যন্ত যে ডিপ্লয়মেন্টটা হয়েছে, এই তথ্য কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গুরুত্বপূর্ণ অন্যান্য তখন ভাসানী ন্যাপ সহ অন্যান্য নেতৃবৃন্দের কাছে এই তথ্যগুলো কিন্তু তখন কিন্তু ছিল। কিছু কিছু মিডিয়াও এই তথ্যগুলো মানে খুব ফ্রন্ট লাইনে না হলেও কিন্তু তথ্যগুলো মোটামুটি আসছিল। হঠাৎ করে এত ডিপ্লয়মেন্টটা বাড়ছে কেন? নেতৃবৃন্দ জানতেন, কিন্তু যেটা বলে না যে তারা তখনও পর্যন্ত তারা আশাবাদী ছিলেন যে পাকিস্তানি ইয়াহিয়া খান বা অথবা ভুট্টো সাহেব তাদের সঙ্গে আলাপ আলোচনা করে হয়তো তারা তাদেরকে একটা চাপের মুখে রাজি করাতে পারবেন। এর মধ্যে ধরেন 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিম আব্দুর রব তিনি পতাকা উত্তোলন করলেন। 3 তারিখে শাহজাহান সিরাজ তিনি স্বাধীনতার যে সনদ তিনি পাঠ করলেন। 7 তারিখে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে ভাষণ, ফলে বাঙালি জাতি গোষ্ঠীর এক ধরনের মুক্তিযুদ্ধকে সামনে রেখে এটা যে শান্তিপূর্ণ পথে যে হবে না, একটা আমাদেরকে প্রতিরোধের এক ধরনের আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে, মানুষ কিন্তু জায়গাটাকে বুঝে গিয়েছিল। একটু আগে বললেন না মিজান ভাই, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে, আমি তখন বিপ্লবী ছাত্র ইউনিয়ন করি এবং আমাদের নানা পর্যায়ের এবং এমনকি ছাত্রলীগেরও একটা অংশ, নানা অংশ তাদের কিন্তু এক ধরনের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ তখনই প্রস্তুতির জায়গাটা ছিল। কিন্তু তখনও তারা আশাবাদী ছিলেন, কিন্তু পাকিস্তানিদের সততা, তাদের যে প্রতারণা এই পর্যায়ে নেবে, সম্ভবত তার পুরো পিকচারটা তারা হয়তো ধরতে পারেননি, বুঝতে পারেননি। কিন্তু এটা তাদের নির্বুদ্ধিতা বলি অথবা ঘটনাগুলোকে আমলে না নেবার তাদের যে দূরদৃষ্টির যে অভাব অথবা প্রজ্ঞার অভাব, সেটা হয়তো বা কাজ করতে পারে বলে আমার ধারণা। আর পরে আপনি যেটা বললেন, এখানে যে হত্যাকাণ্ডটা আমি একটু যোগ করি না, এবার 25শে মার্চের হত্যাকাণ্ডটা সুনির্দিষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে হয়েছে সবচেয়ে বেশি, বিশেষ করে ইকবাল হল, বিশেষ করে জগন্নাথ হল কেন্দ্র করে। আপনি কিছু যুক্ত করতে পারেন নাকি? দুটো। 3 নম্বর হচ্ছে আমাদের এখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে 6টা কন্টিনজেন্ট তখন এখানে কাজ করছিল। আমাদের এখানে রাজারবাগ পুলিশ লাইন, আমাদের এখানে পিলখানা, আমাদের এগুলো ছিল কিন্তু আক্রমণের প্রধান কেন্দ্র। আমাদের এখানে অর্থাৎ মানে বাঙালি যেখানে সংখ্যা গরিষ্ঠ যারা সদস্যরা আছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বা আমাদের পুলিশের ক্ষেত্রে, তাদেরকে ডিজার্ম করার ক্ষেত্রে তাদের খুব ঠান্ডা মাথায় এগুলো কিন্তু আক্রমণের প্রধান জায়গাটা ছিল। তারপরে যেহেতু কিছু বস্তিবাসী সাধারণ রিক্সা শ্রমিক তারা সেখানে মারা গেছেন, ছাত্ররা সেদিন মারা গেছেন একেবারে খুবই পরিকল্পিত ঠান্ডা মাথায়। কেবলমাত্র যেটা বললেন যে আপনার অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক, তিনি তো যেটা বললেন যে কমপক্ষে 7,000 কেবলমাত্র ঢাকা শহরেই 25 তারিখের এই
কালো রাত্রে, মানে অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে যেটা 9,000 সাইমন রিং বলছে 9,000 লিখছে। আচ্ছা 9,000, এবং যেটা টেলিগ্রাফ যে লাইনটা করে 7,000 স্লটার্ড। স্লটার শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মানে মানুষকে যখন জবাই করা হয়, তো স্লটার যখন আমরা পশুকে জবাই করি এই শব্দটা তখন কিন্তু ব্যবহার করা হয়। এবং আপনি খেয়াল করবেন যে খবরের কাগজে ডেইলি টেলিগ্রাফের এই তাদের যে একেবারে শিরোনামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড না, এর মধ্যে নৃশংসতা, এর মধ্যে বর্বরতা, এর মধ্যে হিংস্রতা এবং এক ধরনের প্রতিশোধ পরায়ণতা পাকিস্তানি এই যে সেনাবাহিনী বা জান্তাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বাঙালিদেরকে আক্ষরিকতা নিধন করার একটা উদ্দেশ্যের জায়গাগুলো থেকে, যেটা পরবর্তীকালে আপনি জানেন যেটা আমার একটা মুক্তিযুদ্ধে, যেটা একটা সশস্ত্র মুক্তিযুদ্ধে তখন এটা রূপ নেয়। আর পরের প্রশ্ন যেটা আপনি আমাকে বললেন, 72 সালের পরে এখানে অ্যাকচুয়ালি ক্ষমতায় 16 ডিসেম্বর আমাদের আমি এখানে জনাব সাইফুল হক আপনাকে একটু থামাই। আমি আসলে 72 সালের ওই সময়টা নিয়ে একটু পরে আপনার কাছে আসব। তার আগে যে সমস্ত পয়েন্টগুলো বললেন সেগুলো নিয়ে যদি আমি আরেকবার জনাব এম এ আজিজ আপনার কাছে আসি, বরাবরই জনাব সাইফুল হক খুব চমৎকার করে আসলে ইতিহাসের বর্ণনাগুলো দেন, যে কারণে আসলে পুরোটা না শুনলে অনেক কিছু জানা যায় না। একটা বিষয় তো আসলে অনেকেই জানতে চাইবেন, ইতিহাস যেটা ঘটে সেটা লিপিবদ্ধ রাখার পর রাজনৈতিক প্রভাব হোক কিংবা সুযোগ সন্ধানীদের পাল্লাই হোক, বারবার সেটা বিকৃত হয়। এক ঘোষক নিয়ে আসলে যে এই নাটকটা আমরা দেখেছি গেল 17টা বছর ধরে বিভিন্ন সময়, আমরা আসলে এটা নিয়ে গবেষণা করব নাকি ইতিহাস বিকৃত ব্যাপারটাকে ঠিকঠাক করব? মানে এটা একটা অদ্ভুত রকমের বাস্তবতা কি? দেখেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নেই। তার আগে আমি বলে নেই, একটু পয়েন্ট বাদ গেছে। ধরেন পুলিশ, ইপিআর, পিলখানা, এগুলো তো আছেই, ছাত্র আছেই। এরপরে কিন্তু আইয়ুব খান এবং ভুট্টো এরা পরিকল্পিতভাবেই তারা প্ল্যান করছিল, আলোচনা ফেল করবে, তারা ক্র্যাকডাউন করবে। তখন বলা হয় সোয়াত জাহাজ আসছিল চিটাগাং পোর্টে, সেখানে 9,000 টন অস্ত্র ছিল। হ্যাঁ, এটা আনলোড করতে পারে নাই, অস্ত্র গোলা বারুদ সবকিছু মিলে 9,000 টনের জাহাজ আসছিল, ভিড়ছিল। কিন্তু সেটা কিন্তু দেখা গেল যে তখন মেজর জিয়াকে ওটাকে আনলোড করতে পাঠানো হলো জানজোয়া, পাকিস্তান। এটা কি 71 মার্চের ঘটনা নাকি তার আগে? না, তা একই সাথে আসছে, কিন্তু ওইটা আনলোড হয়নি। ওর পরে তো পুরো যুদ্ধ নেমে গেল। ওখানে যারা কর্মচারী ছিল বা শ্রমিক ছিল তারা কিন্তু ওটা আনলোড করে নাই। তখন মেজর জিয়াকে পাঠানো হয়েছে। 2 জন সৈনিক এসে তাকে বলা হলো যে আপনাদের বাঙালি সোলজারদেরকে এখানে আটক করা হবে অথবা হত্যা করা হবে। তখন তিনি ঘোষণা দিলেন উই রিভোল্ট, এইটা শুরু হলো। এবং তিনি তখন সেফটির জন্য কর্ণফুলী পার দিয়ে ওপারে যা শেল্টার নিলেন। হ্যাঁ, তারপরে কিন্তু ওই সোয়াত জাহাজ পরে কি হয়েছে এটা কিন্তু ইতিহাস বলে না আর, কিন্তু ওটা আনলোড করা হয় নাই। এবং তিনি ওখান থেকে এসে ওই সোয়াত জাহাজে ওইটা না করে রিভোল্ট করে আসে যে জানজুয়ার সহ পাকিস্তানি যে আর্মি তাদেরকে বন্দি করে। হ্যাঁ, জিয়াউর রহমান বন্দি করে তারা স্ট্র্যাটেজিক কারণে আপনার কর্ণফুলীর ওপারে যায় অবস্থান নেয় এবং ট্রেন্স কাটে, এবং ওখান থেকেই কিন্তু আসলে ৭৭-এ যুদ্ধটা সরে যায়। মোশাররফ ছিল, তারপরে আপনি জানেন যে আপনার তখন ইপিআরের ওই জায়গার প্রধান ছিল ওই যে মেজর আপনার রফিকুল ইসলাম, তিনিও ছিল। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে মূল ঘাটতিটা, এই এত বড় যুদ্ধ, যে যুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে কল্পনা করতে পারবে না কত বিভৎস কাণ্ড। এবং আওয়ামী লীগের লোকরা পলিটিক্যালি, যেটা আপনার মিজান ভাই বলছে, পলিটিক্যালি তারা ফোরকাস্ট করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই এরকম ট্র্যাপে পড়তে যাচ্ছে তারা। আপনার ধরেন, অর্থাৎ ভুট্টোর পুরো প্ল্যান ছিল, এর প্ল্যান ছিল এটা ক্র্যাকডাউন করে দমন করে জাতিকে আপনার, বিশেষ করে তখনকার পূর্ব পাকিস্তান দমন করা হবে। কিন্তু আপনি দেখেন এই জন্য যুদ্ধে কিন্তু একজন এমএনএ থেকে শুরু করে, তখন এমএনএ বলা হতো, এমপি না, আওয়ামী লীগের কোনো একজন এমপি, এমএনএ কোনো নেতা কিন্তু হত্যা নেই, তাদের কোনো সন্তান কিন্তু মৃত্যুবরণ করে নাই। সব সাধারণ
পরিবারের সন্তানরা কিন্তু যুদ্ধে এসেছে। আচ্ছা, এখানে কি টার্গেটটা তারা সাধারণ মানুষকে করেছে বলে হত্যাকাণ্ডে শিকার হয়নি, নাকি নেতারা আসলে জানতেন বলে নিজেরা নিজেদেরকে সেফ জোনে রেখেছেন বলে? না, নেতারা তখন আমার কাছে মনে হয় এটা তো কল্পনা যে এই যে এহিয়া এবং বঙ্গবন্ধুর যে বৈঠক এবং এরপরে 3 দিন বৈঠক করার পরে যখন আওয়ামী লীগের লিডারশিপ আর এহিয়ার একটা টিম আলোচনা করলো, আলোচনা করতে করতে যখন তারা এই যে এর আগে যে পার্লামেন্ট আপনার বাতিল করলো, এর থেকেই তো আসলে ফুসে উঠলো বাঙালি। তখন কিন্তু তারা চেষ্টা করছে, বঙ্গবন্ধু চেষ্টা করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার, এইটাই নেগোশিয়েট করতে, শেষে ছাড় দিয়ে যেটা ইতিহাস ডক্টর কামাল হোসেনের কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে হলো, তখন তারা কনফেডারেশন করতে চাইছে, এটা বইতে লেখা আছে। কনফেডারেশনও আপনার ভুট্টো কোনোভাবেই এবং এহিয়া কোনোভাবেই এই বাঙালিদেরকে লিডারশিপ দিবে না। তখনই তারা ফেরত গেল, ফেরত যাওয়ার সাথে সাথে কিন্তু ক্র্যাকডাউনটা হলো। এবং ক্র্যাকডাউনটা হলো ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটি গেল এই কারণেই যে ছাত্রই তো প্রতিবাদী হবে, কারণ মুক্তিযুদ্ধে ছাত্র অক্ষভাগে বায়ান্নর অভিজ্ঞতা তো তখনও আছে, সব 52 অভিজ্ঞতা আছে, এই জন্য ছাত্রদের টার্গেট করছে। আর অস্ত্র হাতে নিয়ে আসতে পারে রেডিমেড পুলিশ, ইপিআর, পিলখানার থেকে আসতে পারে, এদেরকে হত্যা করলো এবং এইভাবে ম্যাসিভ স্কেলে আপনার হত্যা করলো। এবং আপনি খেয়াল করে দেখেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিদেশি সাংবাদিক ছিল, তাদেরকে তুলে নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো। 2 জন সাংবাদিক থাকলো, তারা রিপোর্ট করলো। তো এই জন্য এটা ছিল আইয়ুব খান পুরো আন্ডার কাভার মিশনের একদম প্ল্যান্ড, কিন্তু আমাদের আপনার বাংলার লিডারশিপ এটা বুঝতেই পারেনি। এই জায়গাটাতেই তাদের মূল অ্যালার্জিটা ছিল। আমি একটু যারা মিজানুর রহমান খান বীর প্রতীক, একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, এটা আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান। আপনারা মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সেই সময়টা যেভাবে দেখেছেন এবং এখন যেভাবে আসলে ইতিহাসগুলো বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে, সঠিক ইতিহাস কি আপনি খুঁজে পাচ্ছেন, নাকি সেই ইতিহাসের মধ্যে বিকৃতি আপনার চোখে পড়ছে, কোনো জায়গায় আসলে গোপন করা হচ্ছে কিনা? আমি একই প্রশ্ন জনাব সাইফুল হক আপনার কাছেও করব। জি জনাব মিজানুর রহমান খান। জনাব মিজানুর রহমান খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে সংযোগটা পুনর্স্থাপনের চেষ্টা করি। আমি এই ফাঁকে জনাব সাইফুল হক একই বিষয় আপনার কাছে একটু জানতে চাই। মানে যখন আপনাদের সঙ্গে কথা বলি তখন একটা ইতিহাস আমরা জানি এবং পরবর্তীতে আমরা দেখি যে না, রাজনৈতিক প্রভাব হোক বা যে করেই হোক, সেগুলোর সচেতনভাবে বিকৃতি ঘটানো হয়। মানে সঠিক তথ্য, সঠিক ঘটনা আমরা জানবো কিভাবে, বা পরবর্তী প্রজন্ম জানবে কিভাবে? জানি যে আমাদের 1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, জি, যেটা আমাদের বলতে পারেন যে 5000 বছরের যে যদি বলি লিখিত ইতিহাস, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধ। এবং যে যুদ্ধটা প্রধানত একটা জনযুদ্ধ ছিল, এক ধরনের জনযুদ্ধ। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সেটাকে নেতৃত্ব দিয়েছে সত্য, জি, শেখ মুজিবুর রহমানের নামেই এই মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছে, এটা হচ্ছে ইতিহাস। এটা একই সাথে এখানে সমস্ত দল, এখানে ভাষণের ন্যাপ থেকে শুরু করে এখানে বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির প্রায় সমস্ত অংশ, আর আওয়ামী লীগ তো ছিলই মানে প্রধান দল হিসাবে, ফলে এখানে এবং জনগণের প্রায় সকল অংশ যে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন, সেজন্য এটা একটা গণযুদ্ধের এটা একটা চেহারা এটা নিয়েছে। কিন্তু যুদ্ধটা করেছে সবাই মিলে, কিন্তু আমাদের 72-এ সরকারটা গঠন হলো কিন্তু আওয়ামী লীগের একজন্য যে হত্যাকাণ্ড, এবং এটাকে যে প্রমাণ করা, যেটা আমাদের এখানে ইতিহাসের বিভৎসতম যে হত্যাকাণ্ড, এর সঙ্গে সংখ্যার প্রশ্ন আছে, এর সঙ্গে মোটিভের প্রশ্ন আছে, অনেক তথ্য উপাত্তগুলোর প্রশ্ন আছে। আমাদের সরকারগুলো এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। এগুলো আমি বলি, যেমন ধরুন যারা যুদ্ধ অপরাধী, তাদের বিচারের প্রশ্নটা যেমন কোনো প্রতিহিংসার প্রশ্ন না, একটা জাতি রাষ্ট্রের তার ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করবার জন্য এই বিচারগুলো ছিল অত্যন্ত জরুরি ছিল। 54 বছরের কার্যত না, আমরা আসলে মানে আপনার এটা মনে হয় কিনা জনাব সাইফুল হক যে আমরা আসলে স্বীকৃতি কিংবা বিচারের ব্যাপারে একটু উদাসীন? কারণ আমি সেদিন দেখছিলাম যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন, তাকে 21শে পদক দিতে আমাদেরকে স্বাধীনতা 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আমাদের এখানে সরকারগুলোর
দলীয় চিন্তা, দলীয় পক্ষপাত, আমি বলছি যে মানে এভাবে কাজ করে, জি যেটা বললাম না যে নৈর্ব্যক্তিক ভাবে জাতি হিসাবে বা রাষ্ট্রগতভাবে কি করণীয়, আমার আনফিনিশ যে ন্যাশনাল টাস্ক যেগুলো থাকে ছিল মুক্তিযুদ্ধের পর বাস্তবে সেগুলো কিন্তু আমরা কিন্তু করতে সক্ষম হয়নি। আর আর আপনি আমাকে প্রশ্ন করেছিলেন রক্ষী বাহিনী নিয়ে। আচ্ছা, রক্ষী বাহিনী ব্যাপারে, রক্ষী বাহিনী হিসাবে তার মুক্তিযুদ্ধে তাদের তো কোনো ভূমিকা ছিল না। জি এবং সেখানে আমাদের 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 যে বাহিনীগুলো কাজ করেছে, আমাদের মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বলেন বা আমাদের পুলিশ বাহিনী বলেন, সেখানে এই যে যাকে গ্রেপ্তার করা হলো, এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী, তিনি কিন্তু রক্ষী বাহিনীকে পরবর্তীকালে তাকে ওখানে অ্যাবজর্ব করা হয়েছিল, সেখান থেকে পরে তার উত্তরণ শুরু হয়েছিল। তো বাস্তবে কিন্তু এটা কিন্তু জনগণের চাহিদা দাবির প্রেক্ষিতে রক্ষী বাহিনী করা হয়নি। প্রধানত এসছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য খানিকটা এলিট ফোর্সের ধারণা নিয়ে, যারা ধরুন সরকারের রাজনৈতিক উদ্দেশ্যকে যারা চরিতার্থ করবে, প্রতিপক্ষকে দমন, নির্যাতন, নিপীড়ন করবে, এবং যেটা হত্যাকাণ্ডে, যেটা ধরুন র্যাব দীর্ঘ সময় ধরে যে ভূমিকাটা পালন করে এসছিল অনেকটা এই চরিত্রের রক্ষী বাহিনীকে সে জায়গা থেকে করা হয়েছিল। পরবর্তীকালে রক্ষী বাহিনীকে তো পুরোপুরি এটাকে বিলুপ্ত করা হয়েছিল। আজকে কিন্তু র্যাবের বিলুপ্ত করার ব্যাপারও বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবিগুলো কিন্তু আজকে কিন্তু উঠছে। এগুলো খেয়াল করা দরকার। একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার বাসা থেকে আসলে তার যে স্মৃতিচিহ্ন, রণাঙ্গনের স্মৃতিচিহ্ন, সেটা নিয়ে যাবে, এই ভয়তে মুক্তিযোদ্ধারা আতঙ্কিত এই থাকবে। ভয়টা ছিল যে অর্থাৎ আপনি আওয়ামী লীগের বাইরে অন্যান্য যে ধরেন বামপন্থীরা, কমিউনিস্টরা, প্রগতিশীলরা, গণতান্ত্রিক অসংখ্য শক্তি যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদের বিরুদ্ধে শুরু থেকে আওয়ামী লীগ কিন্তু খড়গহস্ত কিন্তু ছিল। আচ্ছা এবং যেটা আমরা বলেছিলাম শুরু থেকেই, এই জায়গাটা একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করবার জন্য ৭২ সালে বিভিন্ন মহল থেকে দাবিটা কিন্তু এসছিল। যুদ্ধটা সবাই করেছে, সরকারটা করা উচিত একটা জাতীয় সমঝোতার ভিত্তিতে, জি যেভাবে সরকারটা, ফলে সবকিছুকে অর্থাৎ যারাই আওয়ামী লীগের সমালোচনা করতো তাদেরকে প্রতিপক্ষ বিবেচনা করে দমন, নির্যাতন, নিপীড়ন এবং রক্ষী বাহিনী দ্বারা কত হাজার হাজার বাম, প্রগতিশীল, কমিউনিস্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জি এটা তো এখন সবাই এগুলো জানেন। ফলে এ ধরনের বাহিনী নিশ্চয়ই ভবিষ্যতে আমরা কখনো আর দেখতে চাই না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আসলে আলাপটা এখানেই শেষ করি। আসলে এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন ছিল এবং আজকে একটা উপলক্ষ তৈরি হলো, কারণ এই কাল রাত্রি বিষয়গুলো যখন আমরা কথা বলি তখন এমন কিছু ইতিহাস আমরা শুনি যেটা নিয়ে আমাদের চমকে যেতে হয়, কারণ এগুলো সচেতনভাবেই গোপন করা হয়েছে, কিংবা আমাদেরকে জানতে দেওয়া হয়নি, কিংবা আমরাও হয়তো গবেষকদের কাছ থেকে তেমনটা পাইনি। আমি 1 মিনিটের মধ্যে জনাব মিজানুর রহমান খান বীর প্রতীক একটা ছোট্ট মন্তব্য আপনার নিতে চাই। এখন যে প্রেক্ষাপটে বাংলাদেশটাকে আপনি দেখছেন, কতটুকু আশাবাদী অন্তত মুক্তিযুদ্ধ প্রশ্নে? আমি প্রচুর আশাবাদী। আমি মনে করি জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম, তার ছেলে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, আমার বিএনপিতে অনেক নীতি নির্ধারক আছেন যারা মুক্তিযোদ্ধা। জি আমার কাছে সবচেয়ে অবাক লাগে, দেখেন আওয়ামী লীগের খুব কম নেতাই আছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। শুধু কলকাতায় থেকে কিছু নেতা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে আমরা পাইনি। আমরা সাধারণ জনগণ, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনতা, আমরা এগুলো যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছি। কাজেই আমার মনে হয় যে এটা এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই মূল্যায়িত হবে, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এটা আপনাদের মিডিয়ারও কিছু ভূমিকা আছে। জি আপনারা যদি চেষ্টা করেন, মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে। আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলো 676, একদম। এখন বেঁচে আছে 70-75-এর মতো, বাকি সব চলে গেছেন আমাদের ছেড়ে। তা আপনারা এই লোকগুলোর
যুদ্ধের ঘটনাও যদি আপনারা সংরক্ষণ করতে পারেন। একদম। আমি আপনার জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের এই প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা আসলে বিভিন্ন প্রতিবেদন করছি, যেখানে সরাসরি আপনাদের মতন মুক্তিযোদ্ধাদের সঙ্গে একটা লম্বা সময় আমরা কথা বলতে পারি। আমাদের আয়োজনের নাম ৭১-এর মুখোমুখি, এবং নিশ্চয়ই এই আয়োজনগুলো চলতে থাকবে, যাতে করে আমরা অন্তত আপনাদের ইতিহাসগুলো যেগুলো আপনারা বলবেন সেগুলো অন্তত আমাদের আর্কাইভে আমরা ধারণ করতে পারি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে আয়োজনে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। দর্শকের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। ধরেন আমি আরিচা নগরবাড়ি ঘাটের দিয়ে যাতায়াত করতাম, সেখানে লক্ষ্য করতাম প্রথম থেকেই কোনো নিয়ম নাই, আইন নেই। আপনি বলেন বাস মালিকরা যখন ফেরিতে গাড়ি উঠবে তখন বাস মালিকের পক্ষ থেকে বলা থাকবে যে কোনো প্যাসেঞ্জার থাকবে না। হ্যাঁ, এক। অথবা ঘাটের যে ফেরির যে ওখানে যে ম্যানেজমেন্ট, তারা আইন থাকবে যে বাসে যখন গাড়ি উঠবে তখন কোনো লোক গাড়িতে থাকতে পারবে না। ওঠার পরে হয়তো বসতে পারে, কিন্তু ওঠার আগে বসবে না। কিন্তু এটা দেখা গেছে যে ফেরি ফিরছে, চিপায় পড়ে মানুষ মারা গেছে, এরকম আমরা ছোটোবেলায় দেখেছি। অর্থাৎ একদমই আপনার ধরেন ঢাকা শহরে যখন সিএনজি নেয় গাড়িতে, তখন কিন্তু দেখা যায় যে বাড়িতে বসে আছে। যদি আপনার পাস করে সিএনজির যে আপনার সিলিন্ডার ব্রাস্ট করলে কি হবে, কিন্তু এটা তো নামা উচিত। এই সচেতনতাটা থাকা উচিত। এই গাড়ি ভর্তি লোক ছিল, তাদেরও কিন্তু দায়িত্ব ছিল, তারা তো কেউ না কেউ সচেতন হয়ে ওখান থেকে গাড়ি থেকে নামা উচিত। কিন্তু একটা যে দেখেন জনাব আজিজ, এখানে কিছু মানুষ পরিবার নিয়ে গেছে, এবং বাসটা যে খুব বেশি জাঁকজমকপূর্ণ বিজনেস ক্লাস তাও কিন্তু না। এবং সাধারণ মানুষ যেটা হয় যে পরিবার পরিজন নিয়ে একসাথে অনেকে, যেমন আমরা একটা কেস স্টাডি দেখলাম যে বাবা তার সন্তানকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন এবং বাসটা ছেড়ে দিচ্ছে দেখে তিনি আসছেন, এবং চোখের পলকে বাসটা পড়ে গেল, এবং সেই বাচ্চার বড় ভাই এবং তার মা সেই বাসে। এখন সপরিবারে এতজন মানুষ পুরো বাস ছেড়ে বাইরে বেরোবে, এটা মনিটরিং কি করবে? আর এটা কতটা আসলে না, এটা তো হতে হবে, তাছাড়া তো এভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকবে। আমরা দেখছি যে ধরেন আপনার সিঁড়ি দেওয়া হয়েছে ঘাটে, সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে মানুষ নদীতে, এরকম দেখেছি। এবার এই যে আমরা দেখেছি তো দুটুকরো হয়ে গেছে মানুষ আসলে। সুতরাং এটা তো ওখানে রুলস থাকতে হবে, আইন না থাকুক, রুলস তো থাকতে হবে, এবং রুলস ওখানে এনফোর্স করতে হবে, নাহলে তো ফেরিঘাটে এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। ছোটবেলার থেকেই দেখছি, ইউনিভার্সিটি থেকে যাতায়াত করছি, ওখান থেকে হয়েছে তো এরকম। আচ্ছা, আর বাস কর্তৃপক্ষ নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? মানে এই কালচারটা অনেক দিন থেকে আমরা দেখে আসছি যে চালকরা এই সমস্ত জায়গায় একজন হেল্পারে বসিয়ে দেয় যে তুমি ফেরিতে উঠাই দাও বা ফেরি থেকে নামাই দাও, আমি আসছি। হ্যাঁ, এটা তো আপনার যখন ড্রাইভার, এটা তো ঢাকা শহরে আপনি দেখেন হেডলাইট নাই, ইন্ডিকেটর নাই, বাস তো চলতেছে, আনফিট গাড়ি চলতেছে। এখন ধরেন এই গাড়িটা চকচকা দেখা যাচ্ছে, চকচকা দেখা গেলেই তার ইঞ্জিনটা যে আপ টু ডেট আছে এমন তো কোনো গ্যারান্টি নেই। তারপরে আপনি দেখেন, আমি প্রথমেই বলছি এই গাড়িটা নিশ্চয়ই হেল্পার চালাইছে, কারণ যদি ট্রেন ড্রাইভার হতো, পুরানো ড্রাইভার হতো, সে তখন গাড়ির ফেরির রেলিংয়ে লাগাই দিত, অন্তত গাড়িটা নদীতে যেত না, যমুনা। এখন যমুনা নদীতে যেভাবে পড়ে গেছে, আপনাদের বদলতে দেখেছি, ঠিক স্ট্রেট পড়ে গেছে, এবং 40 ফুট গভীরে। হ্যাঁ, এবং 40 যমুনা নদীর গভীরতা আছে না, 40 ফুট। এখন ধরেন এই যে 14 জন পাওয়া গেছে, ধরেন ওই গাড়িতে কমপক্ষে 45 থেকে 50 জন আছে। তো তারপরে দেখেন ওই পানির ভিতরে তখন আত্মরক্ষার জানালাটা খোলা পাইছে, মানুষ বাইরে গেছে, মারা গেছে, ভেসে গেছে। যমুনা নদীতে এখন স্রোত আছে, যারা নিচের দিকে ছিল তাদের তো বেরোনোর উপায় নেই, উপরে দিয়ে ছিল তারা হয়তো কেউ কেউ ভেসে গেছে। একদম। আমরা আসলে অপেক্ষা করি, মন্ত্রী নিশ্চয়ই ব্রিফ করবে, তখন আসলে তার বক্তব্য থেকে কী ধরনের ব্যবস্থা পড়ে সেগুলো জানতে পারবো। এবং অনেক কৃতজ্ঞতা জনাব আজিজ, সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো। দর্শক, এই ছিল আজকের একাত্তর চ্যানেলের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, থাকবেন আমাদের সঙ্গে।